মাননীয় আইনমন্ত্রী। মাননীয় স্পিকার, আমি একটা ছোট্ট কারেকশন, একটু আগে যে মাননীয় বিরোধী দলীয় নেতা যে দুইটা আইন সম্পর্কে বলেছিলেন যে অধ্যাদেশের মধ্যে 133টার মধ্যে, আমি বলছি যে ওইটা 133টার মধ্যে এই দুইটা অধ্যাদেশ ছিল। আই স্ট্যান্ড কারেক্টেড। মাননীয় সদস্য আহমদ বিন কাসেম। মাননীয় বিরোধী দলীয় নেতা বলুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং মাননীয় মন্ত্রীকেও ধন্যবাদ। আগে তিনি যে ব্যাখ্যা দিয়েছিলেন সেই কারণে আমি বলছিলাম যে এখন তাইলে আমার কথা নেই। তা আমি যে কথাটা আগে বলেছি এখন সেটাই আবার রিপিট করছি যে অধ্যাদেশগুলো ল্যাপস করার জন্য এখানে বলা হয়েছে গোতে। আমরা মনে করি প্রত্যেকটাই অতি গুরুত্বপূর্ণ এবং জনগণের অধিকার সংরক্ষণের সাথে সম্পর্কিত। এই জন্যে এই প্রত্যেকটি বিষয়ই আমাদের সুস্পষ্ট প্রস্তাব হচ্ছে এই সংসদে উত্থাপন করা হোক এবং আমরা তাতে আলোচনায় অংশ নিতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় আইনমন্ত্রী। মাননীয় স্পিকার, প্রত্যেকটি অধ্যাদেশই সংসদে উত্থাপিত হবে। ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং হবে, ওইটার উপর আলোচনার সুযোগ থাকবে। যে দুইটা অধ্যাদেশ আজকে আইন আকারে আসছে, বিল আকারে আসছে, এই দুটো অধ্যাদেশের উপরে আমাদের যে বিশেষ কমিটি ছিল সেই বিশেষ কমিটি আমরা নিঃশর্তভাবেই এটাকে পাশ করার পক্ষে ছিলাম। ধন্যবাদ। জনাব আহমদ বিন কাসেম, পয়েন্ট অফ অর্ডার। মাননীয় স্পিকার, আমি আজ এখানে দাঁড়িয়ে আছি একটি অন্ধকার ঘর থেকে ফিরে এসে, যেখানে আমার মতো আরো পিঁপড়ার টিকটিকের সাথে কথা বলতাম। বাইরে বুঝতে পারতেন না বাইরে কি দিন না রাত। মনে হতো জীবন্ত কবর দিয়ে দেওয়া হচ্ছে। মনে হতো যে মৃত্যুর থেকে হাজার গুণ ভালো। মনে করতাম যে আজকে রাতে হয়তো হত্যা করা হবে। এভাবে মৃত্যুর প্রহর যখন গুনছিলাম, একদিন রাতে ট্রেনে হিসছে যখন আমাকে সেখান থেকে বের করছে, আমি ধরে নিয়েছি এখন আমাকে হত্যা করা হচ্ছে। আমি সূরা ইয়াসিন পড়া শুরু করলাম যাতে মৃত্যুটা সহজ হয়, কিন্তু পরে জানতে পারলাম কিছু বাচ্চা ছেলে মেয়ে জীবন দিয়ে, চোখ হারিয়ে, পা হারিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করে আমাদেরকে আবার দুনিয়ার আলো দেখার সুযোগ করে দিয়েছে। মাননীয় স্পিকার, এই সংসদকে যদি বলতে হয় তাহলে বলতে হবে মুসলিমদের মিলন মেলা। এখানে এমন একজন কেউ পাওয়া যাবে না যে গত ফ্যাসিস্ট আমলে জুলুমের শিকার হয়নি। আমি গুমের ভুক্তভোগী যারা ফিরে আসছে তাদের পক্ষ থেকে, গুমের ভুক্তভোগী পরিবারদের পক্ষ থেকে একটি বিষয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা স্তম্ভিত হয়ে লক্ষ্য করছি আমাদের সাথে যা করা হয়েছে, এই জুলুম যেন এই বাংলার মাটিতে আর কোনোদিন না হয় সেই নিশ্চিত করার জন্য যে দুটি আইন করা হয়েছিল, গুম প্রতিকার এবং প্রতিরোধ আইন এবং মানবাধিকার কমিশন আইন, বিশেষ কমিটি এই আইনগুলো বাতিলের সুপারিশ করেছে। মাননীয় স্পিকার, কেমন করে যে নিজের গুমের শিকার ভুক্তভোগী, যে প্রধানমন্ত্রী নিজের টর্চারের শিকার, তারা কেমন করে এই আইন বাতিলের পরামর্শ দেয়? মাননীয় স্পিকার, আমরা জানতে চাই কাদের কাদের। ধন্যবাদ মাননীয় স্পিকার, শুধু একটি কথা বলে শেষ করছি। আমাদের ভুক্তভোগীদের পক্ষ থেকে আমাদের আবেদন, যদি সরকার কোনো পরিশোধিত করতে চায় এই আইনটিকে আগে অনুমোদন দিয়ে আইনের রূপান্তরিত করুক, পরে সংশোধনী বিল এনে তাকে সংশোধনী করা হোক। যদি সেটা না করা হয় 12 তারিখ এই আইনটি বাতিল হয়ে গেলে 13 তারিখ গুমের কোনো সংজ্ঞা থাকবে না। ধন্যবাদ। উই গট ইউ। মাননীয় আইনমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সদস্যকে সহমর্মিতা জানাচ্ছি, সমবেদনা জানাচ্ছি। যারা গুম হয়েছেন তারা কেউ আমার স্বজন, আমার ভাই, আমার বোন, আমার আত্মীয়, আমার প্রতিবেশী, আমার বাংলাদেশের মানুষ, আমার জিয়া পরিবারের সদস্য সহ বাংলাদেশের মানুষের তারা হৃদয়ের প্রতিবেশী। মাননীয় স্পিকার, ওনারা যেটা নিয়ে হইচই করছেন, ওনারা সেইটা আইনটা ভালো করে মনে হয় দেখেননি। মানবাধিকার কমিশন আইন এবং গুম প্রতিরোধ আইন যেভাবে করা হয়েছে অর্ডিন্যান্সে, সেটা করলে গুমের শিকার সদস্যদের প্রতি অবিচার করা হবে। কারণ আমরা একই সাথে আইসিটি অ্যাক্ট 1973 সালে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির মধ্যে গুমের সংজ্ঞা অন্তর্ভুক্ত করেছি। সেখানে বিচার হবে, তদন্ত হবে। একই সাথে এদিকে এটা করেছি, আবার গুম আইনে আমরা এটাকে
ভিন্ন একটা তদন্তের কথা বলছি। ওখানে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কিংবা গুমের যারা অপরাধী সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ড। গুমের যে আইনটার কথা বলা হয়েছে অর্ডিন্যান্সে, সেখানে 10 বছর পর্যন্ত সাজা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। মাননীয় স্পিকার, মানবাধিকার কমিশন আইন যেটা করা হয়েছে, ওই আইনটা আমি যখন সময় আসবে আমি দেখাবো। এই আইনটা যদি রাখা হয় এইভাবে, তাহলে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের শিকার মানুষজন অতিরিক্ত হয়রানি এবং মানবাধিকার লঙ্ঘনের শিকার হবেন। এই আইনের তদন্তের নামে যে টাইম ফ্রেমটা দেওয়া হয়েছে, যে কারণে আমরা বলেছি, আমরা বিশেষ কমিটিতে আলোচনা করেছি, উনি হয়তো ছিলেন না, প্রপারলি অ্যাপ্রেজড উইথ দ্য ফ্যাক্ট না। আমরা বলছি এই দুইটা আইনই আরও বেশি যুগোপযোগী, আরও বেশি জনকল্যাণমুখী, আরও বেশি ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আমরা এই সেশনের মাঝামাঝি বা পরবর্তীতে অংশীজনদের সাথে আলাপ আলোচনা করে পরবর্তীতে সুনির্দিষ্টভাবে বিল আনবো, যাতে করে অপরাধীরা কোনোভাবেই ছাড়া না পায়। কারণ ব্যারিস্টার আরমান আমার ভাই, আমার স্বজন, আমার সহকর্মী। উনি দীর্ঘদিন ধরে যেভাবে গুমের শিকার হয়েছিলেন এবং এভাবে বাংলাদেশের 700-র বেশি মানুষ গুমের শিকার হয়েছিলেন, তাদের মধ্যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আছেন। স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে গুমের শিকার হয়েছিলেন, মৃত্যুর প্রহর গুনেছিলেন প্রতিদিন, তাকে যেভাবে পার্শ্ববর্তী রাষ্ট্রে ডাম্পিং করা হয়েছিল, যেভাবে উনি বিচারের মুখোমুখি হয়েছিলেন, যেভাবে উনি বাংলাদেশে ফেরত এসেছেন, এটা মনে করার কোনো কারণ নাই। গুমের সাথে জড়িত যারা অপরাধী ছিলেন, তারা কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে। সে কারণেই আমরা বলেছি, গুমের আইনে যে সাজা প্রেসক্রাইব করছেন, গুমের আইনে যে তদন্তের পদ্ধতির কথা বলেছেন, আর আইসিটি অ্যাক্টে যে গুমের ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির কথা বলেছেন, দুইটার মধ্যে যাতে সাংঘর্ষিক কোনো অবস্থা বিরাজমান না থাকে, সে কারণে এই আইনগুলো আমাদের যাচাই বাছাই করা দরকার। গুম আইনে আবার মানবাধিকার কমিশন আইনের তদন্ত সংস্থাকে রেফার করা হয়েছে। এই সবগুলো আমাদের যাচাই বাছাই করতে হবে এবং আমি আশা করব যাচাই বাছাইয়ের যে প্রক্রিয়া হবে, সেই প্রক্রিয়ায় ব্যারিস্টার আরমান সহ এই সেক্টরে যারা ভুক্তভোগী হয়েছেন তারা সদস্য হিসেবে থাকবেন এবং তাদের মতামত দেবেন। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি জনাব আরমান রেইজ করেছেন। আইনমন্ত্রী আশ্বস্ত করেছেন যে গুম নিরোধের জন্য কঠিন একটি আইন পরবর্তীকালে আনা হবে। এই সংসদ 5 বছরের জন্য নির্বাচিত হয়েছে এবং গুমের শিকার অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ, নিরপরাধ রাজনৈতিক কর্মীরা শিকার হয়েছে। আমরা আশা করব সরকার এবং সরকার দলীয় সদস্যবৃন্দ, বিরোধী দলীয় সদস্যবৃন্দ মিলে এমন একটি কঠিন আইন করবেন, যাতে করে ভবিষ্যতে কোনো নাগরিককে গুমের শিকার হতে না হয়। আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করেন, নিশ্চয়ই এ ধরনের আইন এই সংসদ প্রণয়ন করবে। ধন্যবাদ সবাইকে। মাননীয় সদস্যবৃন্দ, আজ কার্যপ্রণালী বিধির 62 বিধি অনুসারে জনগুরুত্বপূর্ণ বিষয়ে মুলতবি প্রস্তাবের আওতায় প্রাপ্ত 3টি নোটিশের সিদ্ধান্ত সংসদকে অবহিত করব। প্রথম নোটিশটি দিয়েছেন চট্টগ্রাম 15 থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব শাহজাহান চৌধুরী। তার নোটিশের বিষয়বস্তু রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন প্রসঙ্গে। বাংলাদেশে প্রায় লক্ষ লক্ষ মিয়ানমারের নাগরিক বর্তমান অভ্যন্তরীণ অস্থিরতা ও সংঘাত সত্ত্বেও শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর অতিসত্বর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। মাননীয় সদস্য একই বিষয়ে আরও একটি নোটিশ দিয়েছিলেন। সেই সিদ্ধান্ত আমি 1/4/2006 তারিখে সংসদকে অবহিত করেছি। এই নোটিশটি সাম্প্রতিককালে সংঘটিত কোনো ঘটনা নয়। মিয়ানমার সরকার বহু বছর আগেই তারা আরাকানের নাগরিকদের নাগরিকত্ব হরণ করেছে। সুতরাং এই প্রেক্ষিতে মাননীয় সদস্যের নোটিশটি মুলতবি প্রস্তাব আকারে গ্রহণ করা গেল না বলে দুঃখিত। দ্বিতীয় নোটিশটি দিয়েছেন রাজশাহী 1 থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মুজিবুর রহমান। তার নোটিশের বিষয়, দেশের ছাত্র সমাজ ও যুবশক্তি মোবাইল ফোনের যথেচ্ছ ব্যবহারে তাদের লেখাপড়া কাজকর্মে বন্ধের উপক্রম।
পিতামাতা ও অভিভাবক তাদের এই মোবাইল আসক্তির কারণে দারুণভাবে উদ্বিগ্ন। বিশেষ করে পর্নোগ্রাফি সাইটগুলো তাদের নৈতিক চরিত্রের অধপতনের কারণ হচ্ছে। সমাজে জেনা, ব্যভিচার, ইভটিজিং, ধর্ষণ ইত্যাদি ঝড়ের গতিতে বেড়ে চলছে। অতি দ্রুত এর প্রতিকার প্রয়োজন। বিষয়টি দেশের সকল শ্রেণীর মানুষের কাছে এক ভয়াবহ বিষয়। মাননীয় সদস্যের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এ বিষয়ে সর্বক্ষেত্রে এর কুফল ও প্রতিকার নিয়ে প্রচারণা করা দরকার, কিন্তু বিষয়টি কোনো সাম্প্রতিককালের ঘটনা নয়। এছাড়া এই বিষয়ে কার্যপ্রণালী বিধির অন্যান্য বিধিতে ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় সদস্যের প্রশ্ন করার সুযোগ রয়েছে। তাই মাননীয় সদস্যের নোটিশটি কার্যপ্রণালী বিধির 63 বিধি অনুযায়ী মুলতবি প্রস্তাব আকারে গ্রহণ করা গেল না বলে দুঃখিত। এই প্রেক্ষিতে কার্যপ্রণালী বিধির 63 বিধি অনুসারে সাম্প্রতিক কোনো নির্দিষ্ট ঘটনার মধ্যে বিষয়টি সীমাবদ্ধ নয়, তাই এটি মুলতবি প্রস্তাব আকারে গ্রহণ করা যাচ্ছে না। আজকে তৃতীয় নোটিশটি দিয়েছেন পাবনা 1 থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব নাজিবুর রহমান। তার নোটিশের বিষয়বস্তু: জাতীয় মানবাধিকার কমিশন সংক্রান্ত 3টি অধ্যাদেশ, গুম কমিশন সংক্রান্ত 2টি অধ্যাদেশ সহ 16টি অধ্যাদেশ। তা আমাদের আন্তর্জাতিক অনেক কনভেনশনের সাথে, যেখানে আমরা স্বাক্ষর করেছি, তার সাথে সংশ্লিষ্ট ও গুরুত্বপূর্ণ। সেগুলোকে কোনো প্রকার আলোচনা ছাড়াই ল্যাপস করে দেওয়া হচ্ছে, যা সমাধান নয়। এর নোটিশের বিষয়বস্তু সংসদ কর্তৃক গঠিত বিশেষ কমিটিতে আলোচিত হবার পর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাছাড়া নোটিশটি কার্যপ্রণালী বিধি 63 অনুযায়ী মুলতবি প্রস্তাব আকারে গ্রহণ করা গেল না বলে দুঃখিত। মাননীয় সদস্যবৃন্দ, দিনের সম্পূরক কার্যসূচি অনুযায়ী এখন আইন প্রণয়ন কার্যাবলী। বিলের নাম সরকারি চাকরি সংশোধন বিল 2026। উত্থাপনকারীর নাম মোহাম্মদ আব্দুল বারী, মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী। দিনের সম্পূরক কার্যসূচি অনুযায়ী আমি এখন মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারীকে সরকারি চাকরি সংশোধন বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল বারী, প্রতিমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয়, সরকারি চাকরি আইন 2018 2018 সনের 57 নম্বর আইন সংশোধনকল্পে আনিত একটি বিল, সরকারি চাকরি সংশোধন বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনা করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল বারী, প্রতিমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয়, সরকারি চাকরি আইন 2018 সনের 57 নম্বর আইন সংশোধনকল্পে আনিত একটি বিল, সরকারি চাকরি সংশোধন বিল 2026 এ মহান সংসদে উত্থাপন করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, সরকারি চাকরি সংশোধন বিল 2026 সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারীকে সংসদে উত্থাপিত আকারে সরকারি চাকরি সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল বারী, প্রতিমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রস্তাব করছি যে সরকারি চাকরি আইন 2018 সনের 57 নম্বর আইন সংশোধনকল্পে আনিত বিল, সরকারি চাকরি সংশোধন বিল 2026 সংসদে উত্থাপিত আকারে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে সরকারি চাকরি সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন।
আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে সরকারি চাকরি সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। মাননীয় সদস্যবৃন্দ, বিলটির উপরে কোনো দফাওয়ারি সংশোধনী নেই। আমি বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলের দফা 2 ও 3 বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2 ও 3 বিলের অংশ হিসাবে গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলের 1 দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের 1 দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনাম এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী, আপনি বিলটি পাশ করার জন্য প্রস্তাব উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল বারী, প্রতিমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয় প্রস্তাব করছি যে সংসদে উত্থাপিত আকারে সরকারি চাকরি সংশোধন বিল 2026 পাশ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সংসদের সামনে প্রশ্ন সংসদে উত্থাপিত আকারে সরকারি চাকরি সংশোধন বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে সরকারি চাকরি সংশোধন বিল 2026 পাশ হলো। মাননীয় সদস্যবৃন্দ, সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল 2026। উত্থাপনকারীর নাম মোহাম্মদ আব্দুল বারী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী। আমি এখন মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারীকে সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল বারী, প্রতিমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয়, সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফিনান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ কল্পে আনিত একটি বিল, সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফিনান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনা করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল বারী, প্রতিমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয়, সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফিনান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ কল্পে আনিত একটি বিল, সরকারি স্বশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফিনান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল 2026 এ মহান সংসদে উত্থাপন করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল 2026 সংসদে উত্থাপিত হলো।
আমি এখন মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারীকে সংসদে উত্থাপিত আকারে সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন, স্বশাসিত সংস্থাসমূহে সরকারি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল বারী, প্রতিমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রস্তাব করছি যে সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফিনান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণকল্পে আনিত একটি বিল, সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফিনান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল 2026 মহান সংসদে উত্থাপিত হয়েছে, অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত বিলসমূহে সংস্থাসমূহ সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। এটি হলো সংসদের সামনে প্রশ্ন। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিরুদ্ধে আছেন, বিপক্ষে আছেন, তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন, স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। মাননীয় সদস্যবৃন্দ, বিলগুলোর উপর কোনো দফাওয়ারি সংশোধনী নেই। আমি এখন বিলের দফাসমূহ সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলের দফা 2, 3, 4, 5 ও 6 এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2, 3, 4, 5 ও 6 এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলের 1 দফা বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনাম এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের 1 দফা বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনাম এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল বারী, প্রতিমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রস্তাব করছি যে সংসদে উত্থাপিত আকারে সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফিনান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল 2026 পাশ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে সংসদে উত্থাপিত আকারে সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন, স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সময়সীমা নির্ধারণ বিল 2026 পাশ হলো। এখন কি
মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচিভুক্ত মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা স্থগিত রাখা হলো। এখন মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুসারে কার্যপ্রণালী। মাননীয় চিফ হুইপ। মাননীয় স্পিকার, মানে খুব বিস্ময়ের সাথে এবং অত্যন্ত হৃদয় দিয়ে অনুভব করলাম, একটা বিষয় দেখলাম যে জুলাই যুদ্ধ শুরু হয়েছে যাদের দিয়ে এবং যে কারণে, এবং বয়স বাড়ানো বিষয় ছিল, আর আমার চাকরি একজনে নিয়ে যায় কেন, এই যে বিষয়টা নিয়ে আন্দোলন শুরু হলো, সেই আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হলো, বাংলাদেশে একটা নতুন সূর্য উদিত হলো এবং আমরা যে নিঃশ্বাস নিতে পারতাম না, নিঃশ্বাস নেওয়ার সুযোগ তৈরি হলো যাদের দিয়ে। আজকের এই সংসদে দাঁড়িয়ে সেই বিলটা পাশ করার সময় মাননীয় বিরোধী দলের নেতৃবৃন্দ কেন হা বললেন না বুঝতে পারলাম না। হা বলা উচিত ছিল। এবং আমরা মনে করি যে এই বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর। সকলের দিন আজকের মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে বলতে চাই, না বলে নাই, কিন্তু মাননীয় স্পিকার, একটা বিষয় আছে যে আজকের এই সংসদে আমি আপনাকে আপনার দৃষ্টি আকর্ষণ করছি এবং মাননীয় সদস্যবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয়, একটা আমার কথা শেষ করি, আপনি বলবেন। সদস্যবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি এই কথা বলে, আজকের এই জুলাই যোদ্ধারা আজকে সংসদে উপস্থিত আছেন, যাদের কারণে, যাদের বিষয়ে যারা জীবন দিয়েছেন এবং যারা আহত হয়েছেন। আপনার ডান পাশে, আপনার বাম পাশে আপনি তাকিয়ে দেখবেন, সেখানে আজকে জুলাই যোদ্ধারা সেখানে সবাই এখানে উপস্থিত আছেন। সবাই আমরা তাদের অভিনন্দন জানাতে চাই, যাদের আত্মত্যাগ মাইক দেন। বক্তব্য শেষ হয়নি। মাইক দেন চিফ হুইপকে। আপনার বক্তব্য শেষ। অভিনন্দন জানাই, শেষ করেন। যারা এই জীবন দিয়েছেন তাদের তো জীবন ফেরত, যারা জীবন দিয়েছেন তাদের জীবন ফেরত দিতে পারবে না, যারা আহত হয়েছেন তাদের। মাইকে শোনা যাচ্ছে না, আমিও শুনতে পাচ্ছি না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে আপনি পাশের মাইকটা ব্যবহার করতে পারেন যদি দরকার মনে করেন। সেম প্রবলেম। যাই হোক, আপনার মূল বক্তব্য আমরা বুঝতে পেরেছি। আজকে গণতন্ত্রের বিকাশ করার একটা সুযোগ তৈরি হয়েছে, আজকে সংসদ তৈরি হয়েছে। আমরা মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে তাদের অভিনন্দন আছি। আর একবার কথা দিয়ে আমরা চাই এই যুদ্ধে, এই ক্যামেরায় আমরা সবাই শরীক হয়েছিলাম, আমাদের ভাই বোন, আত্মীয় স্বজন এই যুদ্ধে। ধন্যবাদ চিফ হুইপ, শোনা যাচ্ছে না। মাননীয় স্পিকার, আমরা চাই যে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, সেই গণতন্ত্রের মাধ্যমে। দয়া করে বসুন। মাননীয় স্পিকার, আপনি কি মাননীয় চিফ হুইপ বসুন। আপনাকে ধন্যবাদ চাই। শোনা যাচ্ছে না কেন? আমরা সংসদে প্রশ্ন পেরেছি এবং কথা বলেছি। আজকে আবার জুলাই সনদ নিয়ে আমরা কথা বলতে চাই। জুলাই সনদে কি হচ্ছে আর কি হবে সে বিষয়ে তাদের গভীর উদ্বেগ আছে এবং সেটা জানার জন্য তারা আজকে। মাননীয় চিফ হুইপ, আপনার কথা আমরা বুঝেছি, বসুন। মাননীয় সদস্যবৃন্দ, মাইক কাজ করছে না। আমরা আবারও মাইক বিভ্রাটের শিকার হয়েছি। মাননীয় চিফ হুইপ, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনারা আমাকে শুনতে পাচ্ছেন না। এখন মুলতবি করে দিই। কতক্ষণের জন্য? মাননীয় সদস্যবৃন্দ, আরো 20 মিনিট, মোট 40 মিনিট সময়ের জন্য অধিবেশন মুলতবি করা হলো।
বাংলাদেশ বন্যপ্রাণী রাজ্যে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি রেজা খান। আজকে আমরা দাঁড়িয়ে আছি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধু গ্রামে। এটা একটি ইউনিয়ন এবং এখানে আমরা এসেছি এই কারণেই যে আমাদের কাছেই একটি মঠ আছে, শ্যামসিদ্ধির মঠ নামে। এই মঠে অনেক পাখি বাসা করে। আজকের আমাদের প্রতিপাদ্য বিষয় হলো বাংলাদেশে যেসব পাখিরা গাছের ফোকরে, খোড়লে, গর্তে, নদীর পাড়ে বা কোনো বিল্ডিংয়ের ফাঁক ফোকরে বাসা করে, সেই সব গুহাবাসী পাখিদেরকে নিয়ে আজকের এই পর্বে আমরা শ্যামসিদ্ধি মঠে যে পাখিরা বাসা করেছে আমরা তাদের বিষয়ে এখানে বিজ্ঞানী যারা উপস্থিত আছে তাদের কাছ থেকে জানব। বাংলাদেশে যে 720 প্রজাতির পাখি আছে তার মধ্যে প্রায় 70 প্রজাতির পাখি কোনো না কোনো গর্তে, নিজের তৈরি করা গর্তে হোক বা অন্যরা কেউ গর্ত তৈরি করেছিল, অথবা মেসেন্ডারি ওয়ার্ক মানে রাজমিস্ত্রিরা যখন কাজ করেছিল কোনো দালান কোঠায়, সে এখনকার হোক 500 বছর আগের হোক, তেমনি জায়গাতে যে ফুটো থাকে, যে গর্ত থাকে, সেখানে এই সব পাখিরা বাসা করে। তো আজকে আমরা যে শ্যামসিন্ধু মঠ যেটা আমাদের পিছনে আছে, এইখানে বেশ কিছু প্রজাতির পাখিরা বাসা করেছে। কিন্তু এই বাসাগুলো পাখিরা নিজেরা তৈরি করেনি, আগে থেকেই মানুষ তৈরি করে রেখেছিল তাদের প্রয়োজনে। আর কিছু প্রজাতির পাখি আছে তারা যেখানে খালের পাড়, নতুন কাটা মাটি, নদীর পাড় বা পাহাড়ের কোনো গায়ে যেখানে খাড়া জায়গা আছে, সেই সব জায়গাতে নিজেরা গর্ত করে টানেলের মতো করে বাসা বানায়, পাইপের মতো সোজা ভিতর দিকে চলে গেছে। এই একটা দল আছে। আরেকটা দল আছে নিজেরা নরম গাছের মধ্যে ফুটো করে সেখানে বাসা করে। এই দলের মধ্যে আছে কাঠঠোকরা, বসন্ত বৌরি এবং কিছু কিছু টিয়ে পাখিরা আমাদের দেশে যে প্রজাতিগুলো আছে। আবার পেঁচা, ধনেশ পাখি এবং কয়েক প্রজাতির শালিক, সেগুলিও গর্তে বাসা করে, কিন্তু তারা নিজেরা কোনো গর্ত বানায় না। প্রকৃতিতে গাছের কোনো ডাল যখন ভেঙে যায়, সেই ভাঙা জায়গা দিয়ে পানি যে একটা পচন ধরে, এর ফলে বড় গাছের মধ্যে অনেক বড় বড় ফোকল হয় বা গর্ত হয়। সেই সব গর্তে যেরকম বড় বড় পাখিরা বাসা বানায়, পেঁচারা দিনে বসে থাকে, লজ্জাবতী বানর বা অন্যান্য যেসব বনের পাখিরাও তাদের বাসা বানানোর জন্য, আর নিশাচর পাখি বা পেঁচা হলে পরে দিনটা কাটানোর জন্য ওই ধরনের গর্তে বাসা করতে পারে। এই ধরনের বাসাগুলো আমরা শহরে বা গ্রামে যে কোনো জায়গায় দেখতে পাই। তো আজকে আমরা মূলত এই জায়গাতে আলাপ করব আমাদের সাথে যারা বিজ্ঞানী আছেন। এই মঠে যে পাখিগুলো বাসা বানিয়েছে, সারা বছরই এইখানে পাখিরা থাকে এবং মূলত প্রায় সারা বছরই এখানে কোনো না কোনো পাখি বাসা বাঁধে। এখানে দুটি দলই প্রধান। একটি হলো আমাদের টিয়ে পাখির দল, সেখানে এক প্রজাতির টিয়ে আছে এখানে, সাধারণত রোজরিং প্যারাকিট বা আমরা টিয়ে পাখি বললেই সারা দেশে যে পাখিটিকে বোঝায় সেটি। আর শালিকের যে 3-4টা প্রজাতি আমাদের দেশে এখানে গ্রামেগঞ্জে পাওয়া যায়, যেমন ঝুটি শালিক, ভাত শালিক, গোবরের শালিক বা গাং শালিক, এই 4টি প্রজাতির মধ্যে এই মঠে বাসা করেছে এখন 2টি প্রজাতি। এই মঠটি আমরা পিছনে যেটা দেখছি, এটা তৈরি হয়েছে 1836 সালে, প্রায় 190 বছরের বয়স হয়েছে। তো এই মঠ যখন তৈরি করে তখন রাজমিস্ত্রিরা কাজ করার সময় যে গর্তগুলো রেখে গেছে, এই মঠের 8টা সাইড আছে বা 8 দিক আছে, অষ্টভুজ বোধহয় বলা হয়। এর প্রত্যেকটা দিকে প্রায় 40টা করে গর্ত আছে, এক এক লাইনে প্রায় 20টার মতো গর্ত আছে। মানে 20টা করে 40টা যদি হয় তাহলে 4-8 32, 320টার মতো এখানে গর্ত আছে। 2-একটা গর্ত হয়তো নষ্ট হয়ে যেতে পারে বা কোনো একটা গর্ত আমি দেখেছি বড় হয়েছে, সেটা হলো পাখিরা বারবার ব্যবহার করেছে। বিশেষ করে টিয়ে পাখি যখন এখানে গর্ত করে তখন সে নিজের যেহেতু ঠোঁট যেটা খুবই শার্প এবং সে অনেকটা চেঁচে নিতে পারে, যে কারণে তার বাসাটা একটুখানি বড় হয়। শালিকরা যারা এখানে বাসা করে তারা ঠিক ওই পরিমাণ পরিশ্রম না দিয়ে কোনো মতে গর্তটাকে নিজেদের মতো করে গুছিয়ে নিয়ে সেখানে ডিম দিয়ে দেয়। এই মঠে যেসব পাখিরা বাসা করেছে তাদের নিয়ে এখন আমরা আলাপ করব। কয়েকজন বিজ্ঞানী এসেছেন তাদের সাথে।
এই যে শ্যামসিদ্ধির মঠ, এটা কখন তৈরি হয়েছিল বা কী বৃত্তান্ত, এই বিষয়ে আমরা আলাপ করব। আর এই এলাকার যে জীববৈচিত্র্য আছে তাদের সাথে শ্যামসিদ্ধির মঠে যেসব পাখিরা বাসা করে তাদের কি সম্পর্ক, সেই বিষয়ে আমরা একটু বিস্তারিত জানব। উজ্জ্বল দাস, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় বন্যপ্রাণী শাখার এমএসসি শেষ পর্বের ছাত্র। তিনি থিসিস গ্রুপে কাজ করেন এবং এই এলাকায় আড়িয়াল বিল এবং এই পদ্মার এই অংশটুকু মাওয়া ঘাটের আশপাশ থেকে তিনি বহুদিন থেকেই গ্রাসল্যান্ড বার্ডসের উপরে কাজ করেন। তিনি এই এলাকার জীববৈচিত্র্য সম্পর্কেও যথেষ্ট ধারণা রাখেন। এখন আমরা আলাপ করব উজ্জ্বল দাসের সাথে। তুমি তো বহুদিন থেকে এই এলাকাতে কাজ করছো, বিশেষ করে এই এলাকার গ্রাসল্যান্ড বার্ডস নিয়ে কাজ করা হচ্ছে। কাজেই তুমি জানো যে এদের ইকোসিস্টেম কীভাবে এখানে তৈরি হয়েছে বা কীভাবে তারা এক্সিস্ট করছে। তো শ্যামসিদ্ধির এই যে মঠ, এর সাথে স্থানীয় জীববৈচিত্র্যের কী সম্পর্ক আছে একটু বুঝিয়ে বলো সবাইকে। এই শ্যামসিদ্ধির মঠটি হচ্ছে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি গ্রামে অবস্থিত। তো এই মঠটিকে দাবি করা হয় ভারতীয় উপমহাদেশের সবচেয়ে উঁচু মঠ। কারণ হচ্ছে এই মঠটির উচ্চতায় আমরা অনলাইন সোর্স থেকে যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে 241 ফুট। ভারতে অবস্থিত কুতুব মিনারের উচ্চতা হচ্ছে 236 ফুট আর কি। তো ওই হিসাবে স্থানীয়রা বা অনেক গবেষকরাই দাবি করেন যে এটা হচ্ছে সবচেয়ে উঁচু মঠ বলা যায়। তো এই মঠটি প্রায় 190 বছর পুরনো। এটি স্থাপিত হয় 1836 সালে। তো আমরা দেখতে পাচ্ছি এইখানে যে একটা জড়ো মঠ বা দালান তৈরি মঠ কিভাবে একটা জীবন্ত ইকোসিস্টেম হিসেবে কাজ করছে। এইখানে আমরা বিভিন্ন প্রজাতির পাখি দেখতে পাচ্ছি। তার মধ্যে অন্যতম যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো হচ্ছে ঝুঁটি শালিক, ভাত শালিক, তারপর সবুজ টিয়া। যত দিন যাচ্ছে তত আমাদের পরিবেশের নগরায়ন বৃদ্ধি পাচ্ছে, বনায়ন ধ্বংস হচ্ছে, যার কারণে এরা ফরেস্টের যেই গর্তগুলো আছে, গাছের বড় বড় গর্ত, এইগুলোতে জায়গা না পেয়ে এই ধরনের জড়ো যেই দালান কোঠা বা মঠ এগুলো হচ্ছে গিয়ে বেছে নিয়েছে বাসা তৈরি করার জন্য। তাছাড়া এইটাকে আমরা শুধুমাত্র ধর্মীয় স্থাপনা হিসেবে দেখলেই চলবে না, এটা কিন্তু একটা জীবন্ত বাস্তুসংস্থান হিসেবে কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে পাখিরা আসা যাওয়া করছে, এখানে তাদের নেস্ট বা বাসা তৈরি করছে, ডিম ফোটাচ্ছে, পুরো কমপ্লিট একটা ইকোসিস্টেম আমরা এখানে দেখতে পাচ্ছি। সুতরাং বলা যায় এটা শুধুমাত্র ধর্মীয় স্থাপনাই না, বরং এটা বাংলাদেশের পাখি সংরক্ষণে বেশ গুরুত্বপূর্ণ একটি অবদান রাখছে। তুমি যে গ্রাসল্যান্ড বার্ডসের সাথে কাজ করেছো, তো তাদের সাথে এই ইকোসিস্টেমের সাথে কি তফাৎ আছে বা এদের সাথে সম্পর্কটা কি? এইখানের যে পাখিগুলো আছে যেমন ভাত শালিক, কাঠ শালিক বা টিয়া, এরা হচ্ছে মূলত আমরা বলতে পারি যে ফ্রুগিভোরাস বার্ড, বা শালিকগুলো মূলত অমনিভোরাস বার্ড। শালিক প্রজাতির পাখিগুলো মোটামুটি সব ধরনের খাবারই খেয়ে থাকে। এর মধ্যে অবশ্যই তাদের ডায়েটের মধ্যে ইনসেক্টও রয়েছে। গ্রাসল্যান্ড বার্ড মূলত ঘাস ভূমিতেই বাসা করে থাকে। তো ঘাসভূমি হচ্ছে মূলত আমরা দেখতে পাই যে বড় বড় নদীর যেই পাশগুলোতে বা নদীর পাড়গুলোতে বা চরাঞ্চল এলাকায় আমরা ঘাসভূমি দেখে থাকি। সেইখানে সেই ঘাসের যেই ডাল সেইখানে হচ্ছে কাপ নেস্ট করে থাকে। আর আমাদের এই যে গর্তের যে পাখিগুলো আছে যেমন ভাত শালিক, কাঠ শালিক বা যেগুলোই আছে, এগুলো হচ্ছে গর্তে বাসা করে থাকে। খড়কুটা নিয়ে আসে, এনে আগে থেকে যে গর্তগুলো থাকে গাছে বা দালান কোঠায়, সেইখানে সেই খড়কুটো দিয়ে বা নরম কোনো অবজেক্ট দিয়ে সেখানে বাসা তৈরি করে থাকে। আজ আমরা এসেছি ঢাকা শহরের উপকণ্ঠের কয়েকটি জায়গাতে মানুষের তৈরি যেসব স্ট্রাকচার আছে, যেসব দালান কোঠা আছে বা স্মৃতিস্তম্ভ আছে, সেই রকম দুটি মঠ দেখতে এসেছে। এর মধ্যে বাসা করেছে কয়েক ধরনের গর্তে বাসা করা প্রাণী। মূলত আমরা দেখতে পেলাম দুটো মঠে বাসা করেছে ঝুঁটি শালিক এবং ভাত শালিক, শালিক দলের মধ্যে। আর টিয়াদের মধ্যে আমরা সচরাচরদের সাধারণ যে টিয়েটাকে দেখি, সেই টিয়ে পাখিও বাসা করেছে এই মঠে। এখন মজা হলো যে এই প্রাণীগুলো কিন্তু প্রকৃতিতে অন্যান্য জায়গায় গাছের ফোকরেই বাসা করে থাকে। কখনো কখনো যদি মাটি কাটা জায়গা থাকে বা পুরনো দেয়াল থাকে বা রাস্তার ধারের কোনো প্রাচীর থাকে, তার মধ্যে যে রাজমিস্ত্রির ফেলে যাওয়া যে গর্তগুলো থাকে, সেগুলোর মধ্যে এই পাখিগুলো তাদের বাসা হিসাবে ব্যবহার করে। এটা হলো একটা অপরচুনিস্টিক ইভেন্টের মতো, যে সুযোগ পেয়েছিল সেই সুযোগটাকে সদ্ব্যবহার করেছে। কিন্তু যদি মানুষের তৈরি কোনো
স্ট্রাকচার বা এই ধরনের স্তম্ভ বা পুরনো দালান নাও থাকে, এরা কিন্তু প্রকৃতিতে বসবাস করতে পারবে এবং নিজেদের মতো করে তারা বাসাও বানাতে পারবে। হ্যাঁ, তবে সেটা অন্য কোনো গাছের ফোকলে বা গুহায়। আমরা এখানে এসে পেলাম মোহাম্মদ মোমিন সাহেবকে, তিনি এই এলাকার একজন বাসিন্দা। আমি এখন ওনার কাছ থেকে জানতে চাইব যে এই এলাকায় তো উনি দীর্ঘদিন থেকে আছেন, ওনার জন্মস্থান এইখানটায়, উনি এই মঠ এবং এই পাখি সম্পর্কে কি জানেন? জনাব মোমিন সাহেব, আপনি কতদিন থেকে এই এলাকায় আছেন? এখানে আমার পূর্বপুরুষ থেকে, এখানে আমার জন্ম এখানে। তো এই মঠে সাধারণত কি ধরনের পাখি আপনারা দেখে থাকেন? এখানে মোটে বিশেষ করে টিয়া পাখি বেশি থাকে। টিয়া পাখি থাকে? টিয়া পাখি বেশি থাকে, তারপর শালিক থাকে। শালিক থাকে দুইটা। বাদুড় থাকে। চামচিকা ওই যে ভিতরে থাকে যেটা, হ্যাঁ, বড় একটা চামচিকা আমরা দেখেছি, আমরা নিজেরাও দেখেছি। তো রাত্রে দেখা যায় শিয়াল আসে এখানে। এখানে প্রচুর শিয়াল আছে রাত্রেবেলা, অনেক আছে। আর ওই যে ছোট খোরলে পেঁচা বা কোটরে পেঁচা, ওগুলো কি আছে? পেঁচাও আছে। পেঁচাও এখানে আছে। তারা কি বাসা করে না এমনি থাকার জন্য? ভিতরে বাসা আছে, পেঁচার বাসা আছে। তো এগুলোতে আপনাদের তো কোনো ক্ষতি করে না, যে পাখি যারা থাকে? এটা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোক আসে টিয়া পাখি দেখার জন্য। তার মানে এইটা আপনাদের এলাকার একটা ঐতিহ্য। এবং আমরা যারা বন্যপ্রাণী নিয়ে গবেষণা করি, তারাও আমরা মনে করি বাংলাদেশের যত জায়গাতেই এই ধরনের স্মৃতিস্তম্ভ, মঠ বা পুরনো মন্দির যেগুলো রয়েছে, যেটা তো এখন কোনো ব্যবহার নাই, লোকজন এখানে পূজা অর্চনা করে না, সেই ধরনের জায়গাগুলোকে আমাদের কি সংরক্ষণ করা উচিত বলে আপনি মনে করেন? অবশ্যই। এই জায়গাগুলি থাকলে দেখা যায় পশু পাখি থাকতে খুব সুবিধা হয়, হ্যাঁ, দেখার জন্য খুব সুন্দর। এটা অনেক পুরানো ঐতিহ্য। জি, আপনিও ভাবছেন আমাদের দেশের অন্য লোকজনদের মতো যে যতগুলো স্মৃতিস্তম্ভ আছে বা এই ধরনের দর্শনীয় যে জায়গা, যে জায়গাগুলোতে পশু পাখি থাকে, সেই জায়গাগুলোকে আমাদের জাতীয়ভাবে সংরক্ষণ করা দরকার। শ্যামসিদ্ধির মঠে এখন যেসব পাখিরা বাসা করেছে, তাদের জীবন বৃত্তান্ত নিয়ে আমরা এখন আলাপ করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর হাবিবুন নাহার ম্যাডামের সাথে। তিনি এদের জীবন কাহিনী আমাদেরকে শোনাবেন। আমি জানি আপনি অনেক দিন থেকে এই মঠের পাখিদের নিয়ে গবেষণা করেছেন। এখানে যেসব প্রজাতি আছে, আপনি যদি দয়া করে তাদের নামগুলো এবং তাদের জীবন বৃত্তান্ত সম্পর্কে আমাদেরকে বলেন। শ্যামসিদ্ধির এই মঠ বহু পুরনো, এখানে অনেক পাখি বাসা হিসেবে ব্যবহার করে। তো এখানে ভাত শালিক, জুটি শালিক, টিয়া, সুইচোড়া, এই ধরনের অনেক পাখি বাচ্চা লালন পালনের জন্য সারা বছরই এই মঠের বিভিন্ন গর্তগুলি ব্যবহার করে। এখানে যে গর্তগুলো আছে, এটা হলো মানুষের তৈরি করা, কিন্তু ওরা যে বাসা করে, যেরকম শালিক পাখি মনে করেন, ওরা কি বাসার ভিতরে কোনো খড়কুটো নেয় বা কিভাবে কোথায় ডিমটা পারে? ওরা কিছু কিছু পাখি প্রয়োজন হলে ওরা খড়কুটো নেয়, কিছু কিছু পাখির যদি প্রয়োজন না হয় তাহলে খড়কুটো নেয় না। এটা এক ধরনের জীবন আচরণের জন্য ওদের ইভলিউশনারি স্ট্র্যাটেজি। কিছু কিছু পাখি পরিবেশের পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য তাদের জীবন আচরণের পরিবর্তন করে। যেমন কিছু কিছু পাখি, যেমন মাছরাঙা, তারা সরাসরি গর্ত তৈরি করে তারপরে বাসা বানায়, টানেল দিয়ে তৈরি করে। এবং আমি মাছরাঙ্গার বিষয়ে দীর্ঘদিন পাহাড়ি অঞ্চলে চিটাগাং হিল ট্র্যাক্টসে কাজ করেছি এবং প্লেন ল্যান্ডে কাজ করেছি, সমতল ভূমিতে কাজ করেছি। দুই পাশের বাসার কম্পারিজন দেখেছি। সেখানে দেখেছি যখন ওরা সমতল ভূমিতে বাসা বাঁধে, তখন ওরা অনেকগুলি বাসা বাঁধে। যেমন একজোড়া মাছরাঙা, তখন তারা প্রায় 8 থেকে 10টি বাসা বাঁধে। সবগুলো বাসা ট্রু বাসা হয় না, মাঝখানে একটা বাসা ট্রু হয় এবং দুই পাশে তারা ফলস বাসা থাকে। ফলস বাসাগুলো লম্বা হয় না, কিছুটা বানায়, অল্প কিছু পরে আর বানায় না, আবার কিছুটা গর্ত করে ডিপ হয় আর পরে বানায় না। তারপরে যেটা ট্রু বাসা সেটা অনেক লম্বা হয় এবং তার পিছনের দিকে একটা কাপ করা হয়, ওই কাপে তারা ডিম পারে এবং সেখানে 6 থেকে বা 3 থেকে 7টি ডিম। আচ্ছা, সেটা তো গেল আপনার মাছরাঙা পাখিদের কথা। আমরা যেহেতু এখানে টিয়ে এবং ঝুটি শালিক মূলত দেখছি, তো ওরা কি ধরনের বাসা করে, মানে কোথায় ডিম রাখে, ডিম রাখার জায়গাটা কিরকম হয়? ওরা সাধারণত ম্যাটেরিয়ালস, ঝুটি শালিকের ক্ষেত্রে ম্যাটেরিয়ালস ব্যবহার করে, কাঠিকুটি নিয়ে যায় বা নরম জিনিসপত্র নেয়। কখনো দেখা যায় যে পাখির পালকও নিয়ে যায়, খড়কুটো নিয়ে যায়। আর টিয়ে পাখি সাধারণত খোরলে, ওরা যদি আগে থেকে তৈরি করা কোনো খোরল বা গর্ত থাকে গাছের মধ্যে, প্রিডিফাইন্ড বা অ্যাবান্ডেন্ট কোনো গর্ত পায়, সেখানে ওরা একটু পরিষ্কার করে ওখানে ওরা বাসা বা ডিম পারে। এই যে মঠে
পাখিরা বাসা করছে এখন আমরা জানি যে এখানে ঝুঁটি শালিক এবং মূলত টিয়ে এরাই বাসা করেছে। তো এরা কি ধরনের জায়গা ভেতরে যেখানে ব্যবস্থা করে ডিম পাড়ে সেই জায়গাটা কীরকম হয় বা কটা করে ডিম পাড়ে প্রত্যেকটা প্রজাতি? টিয়া পাখি সাধারণত গাছের খোললে যায়, যেখানে রেডি করা কোনো গর্ত সেখানে বাসা বাঁধে। ওরা নিজেরা গর্ত তৈরি করে না। আর স্যার ঝুঁটি শালিক তারাও সাধারণত খোরলে গর্তে এরকম, এবং মাঝে মাঝে যেখানে তৈরি গর্ত পাওয়া যায় না তখন সেখানে নিজেরা বাসা তৈরি করতে পারে ঝুঁটি শালিক। কিন্তু মাছরাঙা গর্তে, মাটির গর্তে, খাড়া পাড়, নদীর কিনার এবং মানুষ নিজের দৈনন্দিন প্রয়োজনে যখন মাটি কাটে, নতুন মাটি কাটে, নদীর পাড়ে খাড়া জায়গা, খাড়া পাহাড় যেখানে নতুন মাটি কাটা হয়েছে সেই রকম একটা জায়গায় অ্যাবান্ডন ঘরের পিছনে, টয়লেটের পিছনে যেখানে মানুষ প্রতিদিন নিত্য প্রয়োজনে মাটি কাটে সেই রকম একটা নতুন জায়গায় তারা মাছরাঙাটা বাসা করে। আমরা তো জানলাম যে মাছরাঙাটি এবং এই ধরনের পাখিরা গর্তে বাসা করে। ওদের সাধারণত কি ধরনের বিপদ হয়? মাছরাঙা এবং এই ধরনের পাখি যারা গর্তবাসী তারা সাধারণত মানুষের আশেপাশে বাসা বাঁধে এবং এরা মানুষের বাসার আশেপাশে যেখানে মানুষ দৈনন্দিন প্রয়োজনে মাটি কাটে সেই নতুন কাটা জায়গায়, নদীর কিনারে এসব জায়গায় বাসা বাঁধে যেখানে মানুষের বিচরণ কমন, সেই জায়গাগুলোতে। অতএব মানুষ সারাদিনই এখানে যাতায়াত করে। তারা কি ডিম বাচ্চা চুরি করে কিনা? মোস্ট ইম্পর্টেন্ট হলো সেইটা। যার কারণে এর বিপদ অনেক বেশি। যেমন শিশুরা ডিম বাচ্চা চুরি করে। বন্যা আসলে নদীর কিনারে যদি থাকে অথবা যেহেতু একটু উঁচু জায়গায় নদীর বা পার ঘেঁষা হয় তখন ওই নিচু জায়গাটা পানিতে ভরে যায়, তখন ওদের ওই নেস্টটা পানিতে ডুবে যায়, ফলে ওই বাচ্চা ডিম সহ পানিতে ভেসে যায়। তারপরে আবার মানুষজন প্রয়োজন হলেই ওই নিচু জায়গাটা ভরাট করে ফেলে। ওরা এটা ভাবে না যে এখানে বাচ্চা আছে, বাচ্চাটা বড় হোক, তারপরে বাচ্চাটা উড়ে যাক, তারপরে আমরা ওটা ভরাট করি। বাংলাদেশে আমরা জানি যে 720 প্রজাতির যে পাখি আছে তার মধ্যে প্রায় 70 প্রজাতির পাখি আমাদের দেশের কোনো না কোনো গুহা বা গহ্বরে বা কোনো ফকলের মধ্যে বাসা করে। এর মধ্যে একটি দল আছে নিশাচর প্রাণী পেঁচা, তাদের একটি প্রজাতি আজকে আমরা দেখেছি, সেটা হলো কোটরে পেঁচা বা খোরলে পেঁচা, যারা গাছের খোরল বা গর্তের মধ্যে বাসা করে। তারা নিশাচর, দিনের বেলায় গর্তে বসে থাকে, রাতে সেইখান থেকে বেরিয়ে এসে তারা খাবার খায়। আর টিয়ে পাখিরা দিবাচর প্রাণী, শালিক, ঝুঁটি শালিক, ভাত শালিক, দুটি প্রজাতি দিবাচর প্রাণী। কিন্তু আমাদের আরও অনেকগুলো প্রজাতি আছে যেগুলো গাছের ফকলে বাসা বানায়। ঢাকা শহর এবং তার আশপাশে আছে কয়েক ধরনের বারবেট বা বসন্ত বৌরি দলের 4-5টা প্রজাতি। আর টিয়েদের মোট 4টি প্রজাতি আমাদের শহরের আশপাশ দিয়েই আছে। এবং আমরা যে পেঁচা দেখি তাদেরও